आपकी আদালতে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানের উপর অভিযোগ হলো যে উনি সব সময় মুখ্যমন্ত্রীর আসনেই এটে বসে থাকতে চান। শিবরাজ জি, প্রিয়াঙ্কা গান্ধী বলছেন যে আপনি 18 বছর ধরে মুখ্যমন্ত্রী রয়েছেন, ক্ষমতায় রয়েছেন। কেউ যদি এত বছর ধরে এক আসনে বসে থাকেন, একটু তো আলসেমি চলেই আসে। যখন কেউ এতদিন এক আসনে বসে থাকে, মানুষ তার মুখ দেখে দেখে বিরক্ত হয়ে পড়ে, স্বাভাবিক। আর অনেকে এটাও বলে যে আপনার চোখে মুখে ক্লান্তি এসে গেছে। এখন প্রিয়াঙ্কাজির কি সমস্যা তা জানি না, 18 বছর হয়ে গেল। আমি যদি মুখ্যমন্ত্রী হই তা পার্টির ইচ্ছেতে আর জনগণের আশীর্বাদেই হই। আমি আপনাকে বলছি, যখন প্রথমবার 2005-এ মুখ্যমন্ত্রী হই, আমি জানতামও না যে আমি মুখ্যমন্ত্রী হতে চলেছি। ভারতীয় জনতা পার্টির পার্লামেন্টারি বোর্ডের বৈঠক চলছিল। আমি দিল্লিতে 7 নম্বর পণ্ডিত পন্থ মার্গে থাকতাম। আমি মেম্বার অফ পার্লামেন্ট ছিলাম। হঠাৎ আমার স্ত্রী ডাকে। আমি এমনিতে দিনের বেলা ঘুমোই না, কিন্তু জানি না কিভাবে কিছুক্ষণের জন্য ঘুমিয়ে গেছিলাম। ও জাগিয়ে বলে যে টিভিতে লেখা দেখা যাচ্ছে যে পার্লামেন্টারি বোর্ড ঠিক করেছে তোমাকে মুখ্যমন্ত্রী করা হবে। আমি বলি তুমি শুয়ে পড়ো, স্বপ্ন দেখো না। ও বলে আরে না না, এটা সত্যি। আর কিছুক্ষণ পরে বাড়ির বেল বাজে আর আমি দরজা খুলে দেখি সামনে ভূপিন্দর হাড্ডা বাবু দাঁড়িয়ে, যিনি হরিয়ানার মুখ্যমন্ত্রী হয়ে গেছিলেন, কিন্তু যেহেতু আগে মেম্বার অফ পার্লামেন্ট ছিলেন তাই আমার পাশেই থাকতেন। ঠিক আছে, তো পাশাপাশি সবাই থাকতেন। আমি 7 নম্বর, উনি 9 নম্বর। তো উনি অভিনন্দন জানাতে আসেন। প্রথম অভিনন্দন হাড্ডা বাবুই জানিয়েছিলেন, আরে আপনি মুখ্যমন্ত্রী হয়ে গেছেন। তারপর পার্টি কার্যালয় থেকে মোটামুটি আমাদের সংগঠন সভাপতির জরুরি ফোন আসে আর বলে কার্যালয়ে চলে আসুন। আমি কার্যালয়ে যাই আর তখন আমায় জানানো হলো পার্টি আপনাকে মুখ্যমন্ত্রীর দায়িত্ব দিচ্ছে। আমি যাই আর শপথ নিয়ে মুখ্যমন্ত্রী হই। জনগণ যতদিন আশীর্বাদ দেবে আর পার্টি যতদিন চাইবে ততদিন আমি মুখ্যমন্ত্রী থাকবো। প্রিয়াঙ্কাজির চাওয়া, রাহুলজির চাওয়ায় থোড়েই কিছু হবে না। কিন্তু শিবরাজজি, পার্টিতেও তো বহু মানুষ রয়েছেন যাদের ইচ্ছা হতে পারে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী হওয়ার। কেউ কেউ তো বহু বছর ধরে কাজ করছেন। আপনি সবসময় নট আউট দেখিয়ে দেন আর ওনারা বেচারা ব্যাটিংই পান না। আমরা সবাই একত্রিত হই, কাজ করি। যাকে যেটা দায়িত্ব দেওয়া হয় সে সেটা পূরণ করে। এরপরেও যাকে যা দায়িত্ব দেওয়া হবে সে সেটাই পূরণ করে। এটা কি সত্যি যখন কমলনাথের সরকার পড়ে গিয়েছিল আর মধ্যপ্রদেশে মুখ্যমন্ত্রীর দরকার ছিল, তো কেন্দ্রের ইচ্ছা ছিল যে আপনি সেন্টারে এসে মোদিজির সরকারে মন্ত্রী হন আর অন্য কাউকে মুখ্যমন্ত্রী বানানো হোক? না, আমাকে তো এমনটা কখনো বলা হয়নি। আমাকে তো পার্টি নির্দেশ দিল যে আপনাকে আবার মুখ্যমন্ত্রী হতে হবে। পার্টির নির্দেশে আর পার্টির সিদ্ধান্তে আমি আবার মুখ্যমন্ত্রী পদে শপথ নিই। শ্রদ্ধেয় প্রধানমন্ত্রীর আশীর্বাদ পেয়েছি। না, প্রধানমন্ত্রী তো গুজরাটের সম্পূর্ণ সরকারই বদলে দিলেন, কর্ণাটকে মুখ্যমন্ত্রী বদলে দিলেন। তো শিবরাজ সিং চৌহানের প্রতি ওনার কি এমন ভালোবাসা জাগলো যে দ্বিতীয়বার মুখ্যমন্ত্রী বানিয়ে দিলেন? আমি একটা কথাই বলবো, মোদিজি হলেন এক অদ্ভুত আর অদ্বিতীয় নেতা। উনি কোনো ইন্ডিভিজুয়ালের প্রতি ভালোবাসা দেখান না। এটা নিয়ে কেউ যেন ভুল না বোঝেন। আমারও ভুল বোঝাবুঝি নেই যে কাউকে ভালোবাসার জন্য উনি মুখ্যমন্ত্রী বানিয়ে দেবেন। যদি শ্রীমান নরেন্দ্র মোদীজি ভালোবেসে থাকেন, সেটা হলো দেশকে, দেশের মানুষকে ভালোবাসেন। 140 কোটি ভারতবাসীকে উনি ভালোবাসেন আর তাদেরই সেবায় উনি নিজের জীবন সমর্পণ করে দিয়েছেন। এত হার্ড ওয়ার্কিং, দিনরাত পরিশ্রম করেন, পৃথিবীতে এমন কোনো নেতা দেখেছেন? 24 ঘন্টা 365 দিন একটাই কথা, আরো ভালো কিভাবে, আরো সুন্দর কিভাবে, সেটাই। উনি শুধু যে ভালো কাজ করে দিনরাত তাকেই ভালোবাসেন। উনি কখনো এমন করেন না যে আপনি কিছুই করেন না অথচ আপনার প্রতি ভালোবাসা উথলে উঠছে। উনার ভালোবাসা কখনোই এমনটা থাকে না। উনি নিজেও দিনরাত কাজ করেন। কখনো কখনো আমার মনে হয় যে উনি দায়িত্ব নেন, কোনো যোজনা তৈরি করেন। আমি চেষ্টা করি আইডিয়ালি ইমপ্লিমেন্ট করার চেষ্টা করি। উনি পরিচ্ছন্নতার কথা বলেন, স্বচ্ছ ভারত। আমরা পরিশ্রম করি। আমি গোটা মধ্যপ্রদেশ ঘুরি। মধ্যপ্রদেশে আজ পরিচ্ছন্নতার দিকে একেবারে 1 নম্বর। উনি বলেন জল বাঁচাও, জল সংরক্ষণ। জল সংরক্ষণে মধ্যপ্রদেশ আজ 1 নম্বর রাজ্য। উনি স্মার্ট সিটি যোজনা নিয়ে আসেন, স্মার্ট সিটিতেও মধ্যপ্রদেশ 1 নম্বর রাজ্য। উনি বলেন পিএম স্ট্রিট ভেন্ডার যোজনা, আমরা সেটা ইমপ্লিমেন্ট করি আর তাতেও নাম্বার 1। মধ্যপ্রদেশ প্রধানমন্ত্রীজির অনেক যোজনাতে 1 নম্বর হয়েছে। আর 1 নম্বর হওয়া সত্ত্বেও আমার হয়তো মনে হয় আরে আমি তো বেশ ভালো করে দিয়েছি। প্রধানমন্ত্রীজি বাহবা দেবেন, কিন্তু যখন উনি কথা বলেন তখন উনি বলেন যে হ্যাঁ ভালো করেছো,
তো এটা হয়েছে, কিন্তু এই 4টে জিনিস হলে আরো ভালো হতো। শুধু এইটুকুতে তো হবে না, আরো 4টে জিনিস আছে। কাজের এত বেশি খিদে ওনার মধ্যে, আরো করো আরো করো আরো করো, এটাই উনি বলেন মন্ত্র। কখনো আমরা কথা বলি না যে না সম্পূর্ণ হয়নি, আরো আরো ভালো, ভারত এগিয়ে যাক। কিভাবে এগিয়ে যাবে, কিভাবে আরো ভালো করতে পারে? ওনার সরকারে মন্ত্রী হওয়া আর ওনার সরকারে চিফ মিনিস্টার হওয়া তো বেশ মুশকিলের কাজ। মুশকিলের নয়, আনন্দের। কারণ আমরা আমাদের সর্বশ্রেষ্ঠ দেওয়ার চেষ্টা করি, আর উনিও নিজের সর্বশ্রেষ্ঠ দেন, আমাদের থেকে সর্বশ্রেষ্ঠ নেওয়ার চেষ্টা করেন, যাতে আমাদের দেশ যেখানে যেখানে পিছিয়ে, দেখুন আচ্ছা ওই 9 বছরে এই দেশ বদলে গেছে, এটা গর্বের ব্যাপার। আমি লোক দেখানো বলছি না, আমি নিজের পার্টির বলে বলছি না, উনি তো দেশের নেতা, তাই না? উনি নিজের কর্তব্য দায়িত্ব থেকে মোটামুটি নিষ্ঠার সাথে ভালো পরিশ্রম করে নিজের বুদ্ধিমত্তায় উনি আজ এই জায়গায় পৌঁছেছেন। নরেন্দ্র মোদীজি আজ বিশ্বের নেতা হয়েছেন, বিশ্বের সর্বাধিক জনপ্রিয় নেতা, আর বিশ্ব আজ ওনার পেছনে দাঁড়িয়ে রয়েছে। বেশ কিছু ইস্যুতে উনি বিশ্বের নেতৃত্ব দিচ্ছেন। হ্যাঁ, আমাদের এটা দেখে গর্ব হয়। আর যখন প্রধানমন্ত্রী শ্রীমান নরেন্দ্র মোদীজিকে বিশ্বের দেশ, বড় বড় দেশ মানে তাদের সর্বোচ্চ সম্মান দেন, সেই সম্মান 140 কোটি ভারতবাসীর হয়। হ্যাঁ, আর গর্বে বুকের ছাতে ফুলে যায়। আর এই রকম অদ্ভুত প্রধানমন্ত্রী কখনো দেখেছেন? রাশিয়া হোক বা আমেরিকা, দুজনেই উৎসুক হয়ে থাকে। এই আমেরিকায় উনি যখন মুখ্যমন্ত্রী হলেন, ভিসা দিতে কিন্তু অস্বীকার করেছিল, এখন হোয়াইট হাউসে রেড কার্পেট বিছিয়ে দেয়, আর রাষ্ট্রপতি দম্পতি ফুলের তোড়া নিয়ে দাঁড়িয়ে থাকেন, আর সব ভারতবাসীর বুক গর্বে একেবারে ভরে যায়। হ্যাঁ, ওই প্রধানমন্ত্রী যখন রাশিয়া আর ইউক্রেনের যুদ্ধ লাগে আর আমাদের ছেলেমেয়েরা আটকে পড়ে, তো তখন সেই ছেলেমেয়েরা কিভাবে দেশে ফিরবে, তার জন্য একটা রাশিয়ার রাষ্ট্রপতির কাছে আর আরেক ফোন যায় ইউক্রেনের রাষ্ট্রপতির কাছে, আর বলে দেন তিরঙ্গা নিয়ে আমাদের ছেলেমেয়েরা বেরিয়ে আসবে। তখন যুদ্ধ থেমে যায়, যাতে আমাদের ছেলেমেয়েরা সুরক্ষিতভাবে বেরিয়ে আসতে পারে। ভারতের ছেলেমেয়েরা তিরঙ্গা হাতে নিয়ে আসে, রাশিয়া হুঙ্কারও বন্ধ হয়ে যায়, রাশিয়ার ইউক্রেনও থেমে যায়, আর আমাদের ছেলেমেয়েরা ভারত মাতা কি জয় বলে বেরিয়ে আসে। পেছনে পেছনে বাংলাদেশের ছেলেমেয়েরাও তারাও চলে আসে। এই আমাদের প্রধানমন্ত্রী। তো প্রধানমন্ত্রী শুধু ভাবেন দেশ কিভাবে আরো ভালো হয়। আর আজ বলছি আপকি আদালতে নরেন্দ্র মোদীজির হাতেই, ওনার চোখের সামনে আর আমাদেরও চোখের সামনে ভারত আবার বিশ্ব গুরু হয়ে উঠবে, কেউ আটকাতে পারবে না। একজন নরেন্দ্র 100 বছর আগে বলেছিলেন, স্বামী বিবেকানন্দজি 100 বছর আগে বলেছিলেন, উনি বলেছিলেন মহাপ্রলয় শেষ হয়ে এসেছে, সুদীর্ঘ অপেক্ষা সমাপ্ত হতে চলেছে। এবার যিনি অন্ধ দেখতে পান না, যিনি বধির উনি শুনতে পান না, কিন্তু আমি স্পষ্টভাবে দেখতে পাচ্ছি ভারত মাতা আরো একবার পতাকা নিয়ে দাঁড়িয়ে রয়েছেন আর বিশ্বগুরুর পদে অধিষ্ঠিত হতে চলেছেন। একজন নরেন্দ্র বলেছিলেন স্বামী বিবেকানন্দজি, আর দ্বিতীয় নরেন্দ্রর হাত ধরে তা পূরণ হচ্ছে। শিবরাজজি, এই সময় তো আপনার সামনে চ্যালেঞ্জ রয়েছে মধ্যপ্রদেশের ভোট নিয়ে। তো এই ভোটেও কি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নাম আর ওনার কাজ নিয়ে লড়াই করবেন? দেখুন, মোদীজিকে সারা দেশ শ্রদ্ধার চোখে দেখেন, ওনার পেছনে দাঁড়িয়ে রয়েছেন। তো মোদীজি তো সব জায়গাতেই রয়েছেন, সারা দেশে, মধ্যপ্রদেশে রয়েছেন, মোদীজি রয়েছে। মধ্যপ্রদেশে আপনার পার্টি কি করবে? বলা হয় যে ওখানে 3 ধরনের লোক রয়েছেন, একদল নারাজ, একদল মহারাজ আর একদল শিবরাজ। দেখুন, কংগ্রেসের সমস্যা হলো যে আমরা যখন একসঙ্গে কাজ করি তাদের রাতের ঘুম উড়ে যায়। হ্যাঁ, স্বপ্নেতেও আমাকে দেখে, যেমন ষাঁড়কে কাপড় দেখানো হয় লাল কাপড় আর ও খেপে যায়, তেমনি স্বপ্নতেও কমলনাথ বাবু, দিগ্বিজয় বাবু ঘুমের মধ্যে কতবার শিবরাজ শিবরাজ করে চেঁচাতে থাকেন। এখন স্বপ্নতেও আমাকে দেখে আর ওর আমায় এই রকম ভাবে সম্বোধন করেন, তো তাতে আমি আর কি করতে পারি? তবে এটা কি সত্যি নয় মধ্যপ্রদেশে ভারতীয় জনতা পার্টি ডিভাইডেড রয়েছে? নরেন্দ্র সিং তোমার কেন্দ্রীয় সরকারের মন্ত্রী, কিন্তু মধ্যপ্রদেশে কাজ করতে যেতে চান না। না না না, এটা সত্যি নয়। ভারতীয় জনতা পার্টি সম্পূর্ণভাবে একজোট রয়েছে। সিন্ধিয়া বাবুর সঙ্গেও যারা যারা এসেছেন, দুধে যেমন চিনি মিশে এক হয়ে যায়, এই ভারতীয় জনতা পার্টিও একজোট হয়ে গেছে। আর আমার এটা বলতে আনন্দ আর মনের শান্তি হয় যে আমরা সবাই একসঙ্গে মিলে কাজ করছি। হ্যাঁ, এটা বটে যে কাজ করতে গেলে পার্থক্য তো হয়, দুই ভাইয়ের কাজ করা ধরুন এক হয় না। আপনি বলেন যে মুন্ডে মুন্ডে মতর ভিন্নর,
মানে প্রত্যেকের আলাদা আলাদা চিন্তা ভাবনা থাকে, কিন্তু আপনি এও বলেছেন যে এক কাম স্যার ভিন্ন বহুদা মানন্তি, একটাই কথা আলাদা আলাদা ভাবে মানুষ বলেন তো কাজ করার পদ্ধতি একটু আলাদা হতেই পারে। কিন্তু সিন্ধিয়াজির মনে মনেও কখনো ইচ্ছা হতে পারে যে আমিও মুখ্যমন্ত্রী হয়ে যাই। কেন হবে না, যে কারোর মনে ইচ্ছে হতে পারে, ইচ্ছে হওয়া আপনি খারাপ কিছু হতে ব্যাপার দেন না। না। সেটা তো পার্টি করবেই, কিন্তু আমরা সবাই মিলে দেখুন, আপনার কাছে একসঙ্গে- কোনো তো ট্রিক আছে যে 18 বছর ধরে আপনি মুখ্যমন্ত্রী রয়েছেন, আর এইবার আবার আপনার নামে ভোটে লড়াই হচ্ছে। জনগণ যে ওই যে সিক্রেটটা আমাদের বলে দিন। না, কোনো সিক্রেট নেই, খুব পরিশ্রম করুন, কাজ করুন, করতে থাকুন, এবং আরো একটা কথা, সবাইকে স্নেহ করুন, ভালোবাসুন, আদর করুন, অহংকার যেন কখনো না আসে। আমি একটা শ্লোকের কথা বলবো, আমি আজ বলতে চাইবো, আমায় খুবই প্রেরণা দেয়। সৎ কাজের লোককে, ভালো কাজের লোককে, যখন এটা অর্জুন ভগবান কৃষ্ণকে জিজ্ঞাসা করলেন, তো ভগবান শ্রীকৃষ্ণ বললেন, মুক্ত সঙ্গ অনহমবাদী ধৃতিয়োৎসাহে সম্বন্ধিতা সিদ্ধি অসিদ্ধি নির্বিকারা কর্তা সাবধাবিক উচিতে। মুক্ত সঙ্গ মানে যারা সঙ্গ থেকে মুক্ত থাকেন, সবাইকে সমান মানেন। রাজনীতির ভাষা বলেন দলাদলি করা, এই দলাদলি থেকে মুক্ত থাকতে হবে। আমার তোমার এইসব মুক্ত থেকে সবাইকে সমান ভালোবাসুন, যে যেটার যোগ্য তাকে সেই কাজ দিন, এটাই মুক্ত সঙ্গ। অনহমবাদী মানে অহংকার বর্জন, ঠিক আছে? অহংকার থাকা চলবে না, ইগো থাকা চলবে না। যার মধ্যে অহংকার এসে যাবে সে সেবা করতে পারবে না। অহংকার কখনো আনবেন না, বিনম্র থাকতে হবে। আর দ্বিতীয় মানে ধৈর্য। এমন অনেক পরিস্থিতি আসে আপনি ধৈর্য হারিয়ে ফেলেন, চিন্তিত হয়ে পড়েন, ধৈর্য হারাবেন না। আর উৎসাহ, এর মানে হলো আপনার ভেতরে কাজ করার আগুন অনবরত জ্বালিয়ে রাখতে হবে আপনাকে। উৎসাহ না থাকলে কিছু করতে পারবেন না। মন থেকে হারলে হার, মন থেকে জিতলে জয়। তো এই উৎসাহটা থাকা দরকার। যদি এক দুবার সাফল্য না আসে, ধৈর্য হারালে চলবে না। আর শেষে বলা হচ্ছে সিদ্ধি অসিদ্ধি নির্বিকারা। সাফল্য যদি না পাই তাতে চিন্তিত হওয়ার কি আছে? চেষ্টা করছেন, হয়নি, কোনো ব্যাপার নয়। আমরা তো এখন 18তে সরকার গড়তে পারিনি, ভোটও আমরা বেশি পেয়েছি, কিন্তু সিট কংগ্রেস বেশি পেয়ে যায়, সংখ্যাগরিষ্ঠ ওদেরও ছিল না। আমরা 1 মিনিটও দেরি করিনি, আনন্দ আর খুশি মনে গভর্নরের কাছে ইস্তফা দিয়ে দিই, আর বলি যেমনটা আপনি কাজে নেমে পড়লাম। যেমনটা আপনি বলেছিলেন যে অর্জুন কৃষ্ণের কাছে জিজ্ঞাসা করেছিলেন, আজকে রাজনীতিতে রাহুলজি লালুজিকে জিজ্ঞেস করলেন মোদিজিকে কিভাবে হারানো যায়, তো উনি বললেন সবাইকে একজোট করে ইন্ডিয়া তৈরি করো। তো এখন আপনার সামনে বড় চ্যালেঞ্জ, ইন্ডিয়াকে বাঁচানোর জন্য ইন্ডিয়া বানালেন। AINDIA, এই জোট কোনো ভালোবাসা থেকে হয়নি। এদের মতাদর্শ এক নয়, এদের চিন্তা ভাবনাও এক নয়, এদের সিদ্ধান্তও এক নয়। এরা আলাদা আলাদা রাজ্যে নিজেদের বিরুদ্ধে। এদের মধ্যে একটা জিনিস কমন, এদের সবার পেছনে আপনারা ইডি আর সিবিআই লাগিয়ে দিয়েছেন। দুটো জিনিস আছে, একটা তো আপনি ঠিকই বলেছেন, এটা আমি পরে এক্সপ্লেন করছি। এক তো নরেন্দ্র মোদীজির ব্যক্তিত্ব এতটাই বড়, আর জনগণের এত ভালোবাসার আশীর্বাদ উনি পান যে ওনার দিকে সমর্থন ক্রমেই বাড়ছে। আর আপনি দেখবেন যখন নদীতে বন্যা হয়, বন্যা থেকে বাঁচতে একই ডালে অনেক রকমের জীবজন্তু উঠে পড়ে। আমি নর্মদাজিতে যখন বন্যা হয়েছিল আমরা একবার নৌকো নিয়ে যখন উদ্ধারে যাই, তখন ডালে একটা বাঁদরও জড়িয়েছিল, একজন মানুষও বসেছিল, একটা সাপও ছিল, পিঁপড়েরাও ছিল। হ্যাঁ, কিন্তু না ওই সাপ ফোঁস করছিল, না মানুষ তাকে লাঠি দিয়ে মারছিল, না বাঁদর লাফালাফি করছিল, কারণ নিচে বন্যার জল, মারা যাবে যে। নিজের ডালে সবাই বসেছিল। না, নরেন্দ্র মোদীজির সারা দেশে সমর্থন এতটাই বাড়ছে, এই সব তেমনই উদাহরণ দিচ্ছে। যেমনটা ওরা ডালে বসেছিল, তেমনি সব বিরোধী নেতা একই ডালে বসে পড়েছে, চিন্তা ভাবনার কোনো রকম দরকার পড়েনি। আর দুঃখের কথা হলো, ভারতীয় রাজনীতিতে আগে এসব হতো না। নেতা যা পাপ করুক, সব কারাপশন দুর্নীতি যাই করুক, যাবতীয়, তার কোনো সাজা হতো না, বেঁচে যেতেন ওরা। নরেন্দ্র মোদীজি বলেছেন, না খাউঙ্গা না খানে দুঙ্গা। আর যারা দুর্নীতি করবে কাউকে ছাড়া হবে না। কে কোন পরিবার থেকে এসেছে তার কথা মাথায় না রেখে যে অপরাধ করবে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা হবে। এখন ওরাই আইনত ব্যবস্থাকে ভয় পাচ্ছে। দুর্নীতি চলবে না, বেইমানি চলবে না, তাই যখন ব্যবস্থা নেওয়া হচ্ছে সবাই মরে যাবে, সেই মারা যাওয়ার ভয় জোট হচ্ছে। শিবরাজজি, সামনেই কিন্তু ভোট, আর সমস্ত বিরোধী দল একসঙ্গে লড়াই করছে। তো মামার মোকাবিলা করার জন্য দিল্লি থেকে একজন কাকা ওখানে গেছেন, তার কোনো প্রভাব পড়বে কি? দেখুন, মামার সম্পর্ক হলো আত্মীয়ের সম্পর্ক। হ্যাঁ,
যখন আমি মেয়েদের লাডলি লক্ষ্মী বানালাম, তখন ছোট ছোট মেয়েরা আমায় মামা বলতে শুরু করলো। পরে আমাদের ছেলে মেয়েদের সঙ্গে খুব স্নেহের সম্পর্ক, সব সময় তাদের সঙ্গে দেখা করি, তো ছেলেরাও আমায় মামা বলতে শুরু করলো। আর পরে এমন হলো যে বয়স্করাও আমায় মামা বলতে শুরু করলেন, মামা হয়ে গেলাম আমি। তবে এটা ভালোবাসা থেকে, এটা স্নেহের কারণে হয়েছে। এই জন্য কেজরিওয়ালজি বলেছেন যে এখন এখানে কাকা এসে গেছে। তো এইভাবে কেউ বললে কি কেউ কারুর কাকা হয়ে যায় নাকি? কাকা কেজরিওয়াল, এর জন্য অনেক কিছু করতে হয়। এই মিথ্যে সম্পর্কে কোনো কাজ হবে না। জনগণের মধ্যে থেকে কেউ প্রশ্ন করতে চান? আপনার ওয়াইফকে সব অনুষ্ঠানে আপনার সাথে দেখা যায়, আর উনি অ্যাক্টিভলি অংশও নেন। তো আমি এটা জানতে চাই যে আপনার লাভ ম্যারেজ হয়েছিল নাকি অ্যারেঞ্জ ম্যারেজ? অ্যারেঞ্জ ম্যারেজ। ম্যারেজ তো অ্যারেঞ্জডই হয়। প্রথমে আমার বাবা আমাকে বলেন যে এবার বিয়ে করতে হবে, সময় হয়ে গেছে। তো আমি তখন দারুণভাবে ব্যস্ত হয়েছিলাম কাজে, তাই আমি বলি বিয়ে কি করে করব, ব্যস্ত থাকি যে এত বেশি কাজে। কিন্তু তারপর ঠিক হলো যে বিয়ে করতে হবে। তখন পরিবারের লোকজন দেখলো, আর একবার আমিও দেখে এলাম, বিয়ে হয়ে গেল। কিন্তু ভারতীয় সংস্কৃতিতে স্বামী স্ত্রী আমাদের যে রীতিনীতি, তা কিন্তু কোনো কন্ট্রাক্ট নয়, বোঝাপড়া নয়। পাশ্চাত্যে তো কন্ট্রাক্ট, যতদিন ভালো লাগলো একসঙ্গে থাকলো, তারপর ভালো না লাগলে সে তার রাস্তায় আমি তার। কিন্তু ভারতের রীতিনীতি রয়েছে যে বিয়ে পবিত্র আত্মার বন্ধন, জন্মের বন্ধন। আর যখন জন্মের বন্ধন হয়, তো সেটা সেই পবিত্রতার সঙ্গে পালনও করি। এমনিতে এত ব্যস্ত থাকি যে দম ফেলার সুযোগ পাই না, কিন্তু যখনই কোথাও যাই সরকারি কাজের বাইরে আর কি, আমি চেষ্টা করি যাতে আমরা দুজন একসঙ্গে যাই, পুজো দিতে যাই বা অন্য ধর্মীয় অনুষ্ঠানে যাই, সেখানে আমরা একসঙ্গেই থাকি। আর আমি সবসময় মনে করি স্বামীরও তার স্ত্রীকে সমান সমান ভালোবাসা দেওয়া উচিত। তারা দুজনেই সমান আর একে অপরের পরিপূরক, একে অপরের সম্মান করা উচিত সব সময়। তবে গৃহস্থের গাড়ি তাহলেই ঠিক চলে, আর বাচ্চাদের আচার ব্যবহারও ঠিক থাকে। এটাই ভারতের চিন্তা ভাবনা, এটাই ভারতের আত্মা।